হ্যালো ভাই আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষার প্রথম ক্লাস নিয়ে আজকে আমরা চলে আসছি। প্রথম পত্রের 5টা অধ্যায়, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন। দ্বিতীয় পত্রেও 5টা অধ্যায়, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন। আমি ভর্তি পরীক্ষায় যখন পড়াই তখন শুরুতে প্রথম পত্র শেষ করে ফেলবো, তারপরে দ্বিতীয় পত্র ধরবো, এই ধরনের কোনো সিকোয়েন্সে যায় না। আমি যাই হচ্ছে আমাদের সিলেবাসের যে সিরিয়াল, আমি যেভাবে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করব ওই সিরিয়ালে আমি সবার প্রথমে পড়াবো গুণগত রসায়ন, গুণগত রসায়ন শেষ করে পড়াবো পরিমাণগত রসায়ন, তারপরে পড়াবো তড়িৎ রসায়ন। আমি কোন অধ্যায়টা কখন পড়াবো এই সিকোয়েন্স সহ একটা নোটিশ গ্রুপে আজকেই দিয়ে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। আমরা এমন ভাবে সিকোয়েন্সটা চুজ করছি যেন তোমাদের পড়তে অসুবিধা তো দূরের কথা, বরং আরো সুবিধা হয়। আর প্রথমেই গুণগত রসায়ন চয়েস করার কারণ, গুণগত রসায়নের এইচএসসির পড়া এবং ভর্তি পরীক্ষার পড়া প্রায় সেম। আবার পরবর্তী যে অধ্যায়টা পড়াবো পরিমাণগত রসায়ন, দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, জারণ বিজারণ প্রশমন, এই প্রথম চ্যাপ্টার যে গুণগত রসায়ন পড়াচ্ছি এটা এইচএসসি এবং ভর্তি পরীক্ষার পড়া প্রায় সেম। এরপরে যে চ্যাপ্টারটা পড়াবো পরিমাণগত রসায়ন, ওইটার ভর্তি পরীক্ষার পড়া এবং এইচএসসির পড়া টোটালি ডিফারেন্ট। পরিমাণগত রসায়নে আমরা শর্টকাট টেকনিকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে ম্যাথ করা যায় ক্যালকুলেটর ছাড়া, ওইটা তোমাকে শিখাই দিব। আর গুণগত রসায়ন আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি এটার এইচএসসির পড়া এবং ভর্তি পরীক্ষার পড়া প্রায় সেম। এই জন্য হঠাৎ করে যেন তোমরা ভেবাচেকা না খেয়ে যাও, এই কারণে আমরা গুণগত রসায়ন দিয়ে শুরু করছি। আমি আবার রিপিট করছি, গুণগত রসায়নের এইচএসসি এবং ভর্তি পরীক্ষার পড়া প্রায় সেম। কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো বা চ্যাপ্টারটা পরিমাণগত রসায়ন, সেটা এইচএসসির পড়া এবং ভর্তি পরীক্ষার পড়া টোটালি ডিফারেন্ট। ওকে, পড়া শুরু করা যাক। আমার কেমিস্ট্রি ভর্তি পরীক্ষার পড়ার জন্য আলাদা একটা স্পেসিফিক খাতা থাকবে। খাতায় ক্লাস নাম্বারের সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো চমৎকার করে তুলে ফেলবে এবং দিনের পড়াটা দিনে কমপ্লিট করবে। আমি আবার রিপিট করছি, কেমিস্ট্রি ভর্তি পরীক্ষার জন্য আলাদা একটি খাতা থাকবে। ওই খাতায় দিনের পড়াটা দিনে তুলে ফেলবে ক্লাস নাম্বারের সিরিয়াল অনুযায়ী, এবং অবশ্যই দিনের পড়াটা দিনে শেষ করবে। সবাই খাতা কলম হাতে নাও, আমরা পড়াশোনা শুরু করি। গুণগত রসায়ন ক্লাস নাম্বার 1। আমরা শুরু করব যে টপিকটা থেকে, সেই টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা শুরু করব কোয়ান্টাম সংখ্যা দিয়ে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, কমা, উপকক্ষপথের আকৃতি, কমা, অরবিটালের কৌণিক অবস্থানের দিক,
এবং ইলেকট্রনের ঘূর্ণনের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, উপকক্ষপথের আকৃতি, অরবিটালের কৌণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। আমি রিপিট করছি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, উপকক্ষপথের আকৃতি, অরবিটালের কৌণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। আরেকবার বলে দিচ্ছি, তোমরা তুলে ফেলো। আবার তোমাদের বলা ছিল, অনেকে হয়তো নোটিস খেয়াল করো নাই, প্রতি ক্লাসে আমি যতটুকু পড়িয়ে দিব, এই ক্লাস ভিডিওতে যতটুকু তোমাকে পড়িয়ে দিব তা আবার নোট আকারে আমি গ্রুপে দিয়েও দিব। তাহলে একই সাথে ক্লাসের ভিডিও যাবে, আবার ক্লাস নোটও যাবে। যে কারো যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে, ইনবক্সে, ফোনে কন্টাক্ট করে প্রবলেমটা সলভ করবে। তারপরেও যদি প্রবলেম সলভ না হয়, সরাসরি বই খাতা কলম নিয়ে আমার অফিসে চলে আসবা, আমি সরাসরি তোমাকে দেখায় দিব। যে কোনো প্রবলেম হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে প্রবলেমটা সলভ করে নিবে। তাও যদি সলভ না হয়, সরাসরি বই খাতা কলম নিয়ে আমার অফিস চলে আসবে। প্রতিটা ক্লাসে ক্লাস ভিডিওর পাশাপাশি ওই ক্লাসের পড়াগুলো আমি নোট আকারে দিব। আর চ্যাপ্টার শেষ হলে এই চ্যাপ্টারের জন্য ভর্তি পরীক্ষার উপযোগী প্র্যাকটিস করার জন্য শীটও দিয়ে দিব। তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, উপকক্ষপথের আকৃতি, অরবিটালের কৌণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। কোয়ান্টাম সংখ্যা 4টি। নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় n দ্বারা। শক্তি স্তর বা শক্তি স্তরের আকার নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় n দ্বারা। শক্তি স্তর বা শক্তি স্তরের আকার নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় l দ্বারা। উপকক্ষপথের আকৃতি নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। এটা শক্তি স্তর বা শক্তি স্তরের আকার নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা। এটা উপকক্ষপথের আকৃতি নির্দেশ করে। নাম্বার 3, চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় m দ্বারা। এটা হচ্ছে অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশ করে।
চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় m দ্বারা। এটা অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশ করে। নাম্বার 4, স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় s দ্বারা। স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় s দ্বারা। কি করে? ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। লক্ষ্য করো, আমরা ক্লাস নাম্বার 1 গুণগত রসায়ন ভর্তি পরীক্ষার প্রথম ক্লাসে শিখতে যাচ্ছি প্রথম টপিক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, উপকক্ষপথের আকৃতি, অরবিটালের কৌণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, উপকক্ষপথের আকৃতি, অরবিটালের কৌণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। কোয়ান্টাম সংখ্যা 4টি। নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় n দ্বারা। এর কাজ হচ্ছে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার নির্দেশ করা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় l দ্বারা। এর কাজ হচ্ছে উপকক্ষপথের আকৃতি নির্দেশ করা। চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় m দ্বারা। এর কাজ হচ্ছে অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশ করা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় s দ্বারা। এর কাজ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। এটার কাজ কি? শক্তি স্তর বা শক্তি স্তরের আকার নির্দেশ করা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা। এর কাজ হচ্ছে উপকক্ষপথের আকৃতি নির্দেশ করা। চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দ্বারা। এর কাজ হচ্ছে অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশ করা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় s দ্বারা। এর কাজ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ শক্তি স্তরের আকার নির্দেশ করা বা শক্তি স্তর নির্দেশ করা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা। এর কাজ উপকক্ষপথের আকৃতি নির্দেশ করা। চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় m দ্বারা। এর কাজ অরবিটালের কৌণিক অবস্থানের দিক নির্দেশ করা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় s দ্বারা। এর কাজ ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা। আর এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবা, n প্রধান কোয়ান্টাম সংখ্যা n প্রধান কোয়ান্টাম সংখ্যা n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে n এর মান কখনো ঋণাত্মক হবে না, সব সময় ধনাত্মক। n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। l 0 থেকে n-1 পর্যন্ত l 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। m হচ্ছে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। m হচ্ছে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আর s এর মান হবে হয় +½
না হলে মাইনাস হাফ, তা না হলে প্লাস মাইনাস হাফ, তিনটার যে কোনো একটা। কখন কোনটা হবে সেটা আজকে শিখিয়ে দিব। এস হচ্ছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ অথবা প্লাস মাইনাস হাফ। কখন কোনটা হবে সেটা আজকেই শিখিয়ে দিব। তাহলে এল হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এল হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আর এম মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আর এস এর মান হচ্ছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ অথবা প্লাস মাইনাস হাফ। বিষয়টা হচ্ছে এরকম, ধরো প্লাস এল পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। ধরো লিখলাম n = 6। n তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগে কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক, আর ডেফিনেটলি এটা পূর্ণ সংখ্যা। n এর মান 6 হলে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n-1 না, 0 থেকে, এই কথাগুলো একেবারে স্পষ্ট শেষ পর্যন্ত বলতে হবে। আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলো, l মানে কি? 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে 0, 1, 2, 3, 4, 5। 0 থেকে n-1, n এর মান 6, n-1 মানে 5 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। লক্ষ্য করো, n এর মান যদি 4 হয়, l এর মান হবে 0, 1, 2, 3। 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যদি 3 হয়, l এর মান হচ্ছে 0, 1, 2। n এর মান যদি 5 হয়, l এর মান 1, 2, 3, 4। 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 6, l এর মান 0, 1, 2, 3, 4, n-1 মানে 5 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আরো লক্ষ্য করো, l এর মান 0 হলে m এর মান 0, l এর মান 0 হলে m এর মান 0। l এর মান 1, m এর মান হচ্ছে মাইনাস l থেকে শুরু করে, মানে -1 থেকে শুরু করে 0 সহ প্লাস l মানে +1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। m হচ্ছে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 1, m এর মান হবে -l মানে -1 থেকে শুরু করে 0 সহ +l মানে +1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 2 হলে m এর মান -l মানে -2 থেকে শুরু করে 0 সহ +l মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 2, m এর মান হচ্ছে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে -l মানে -2 থেকে শুরু করে 0 সহ +l মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 3, m এর মান -3, -2, -1, 0, +1, +2, +3। -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 4, m এর মান -4 থেকে শুরু করে 0 সহ +4 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 5, -l -5 থেকে শুরু করে 0 সহ +5।
মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে এল এর মান 5, এম এর মান হচ্ছে মাইনাস এল, মানে -5 থেকে শুরু করে 0 সহ প্লাস এল মানে +5 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। লক্ষ্য করো সবাই, আমরা আরেকটু স্পষ্ট করে দেখি। ধরো n = 6, l এর মান 0 থেকে n-1 মানে 5 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান হবে 0, 1, 2, 3, 4, 5। l এর মান 0 হলে m এর মান 0, 1 হলে -l থেকে শুরু করে 0 সহ প্লাস l, -l মানে -1 থেকে শুরু করে 0 সহ প্লাস l মানে +1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 2 হলে m এর মান -l মানে -2 থেকে শুরু করে 0 সহ প্লাস l মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 3 হলে m এর মান -3 মানে -l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 4 হলে m এর মান -l মানে -4 থেকে শুরু করে 0 সহ প্লাস l মানে +4 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 5 হলে m এর মান -5 থেকে শুরু করে 0 সহ প্লাস l +5 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। m হচ্ছে -l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আরেকটা বিষয়, l এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, 4 হলে g, 5 হলে h। l এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, 4 হলে g, 5 হলে h। লক্ষ্য করো, 6 হলে l এর মান i, 7 হলে j, k, l এভাবে যাবে। আমাদের সিলেবাস অনুযায়ী f পর্যন্ত শিখলেই হয়, g এবং h পরবর্তী প্রজন্মের জন্য শিখে রাখলাম। আমাদের জেনারেশন f পর্যন্ত শিখলেই হয়। আজকের ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কথা এখন লিখে দিব এবং বলেও দিব। m এর প্রত্যেকটি মান m এর প্রত্যেকটি মান m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর প্রত্যেকটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। সবাই লক্ষ্য করো, অত্যন্ত ধৈর্য সহকারে লক্ষ্য করো। ধরো লিখলাম m = 0, অরবিটাল একটি। যদি লিখি m = 100, তাহলে অরবিটাল একটি। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর মান 0, মান কয়টা? একটা, অরবিটাল একটা। m = 100, মান কয়টা? একটা, অরবিটাল একটা। যদি লিখি m = 100,0, তাহলে অরবিটাল দুইটি, কারণ এখানে m এর মান কয়টা? দুইটা। ধরো লিখলাম m = 2, অরবিটাল কয়টা? একটা। 2,0, অরবিটাল কয়টা? দুইটা।
কমা 1 অরবিটাল কয়টা? 3টা। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। এখানে m এর মান একটা, অরবিটাল একটা। এখানে m এর মান 3টা, অরবিটাল 3টা। কমা 100 অরবিটাল কয়টা? 4টা। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। ধরুন লিখলাম m = 200 অরবিটাল কয়টা? একটা। 200,0 অরবিটাল কয়টা? 2টা। 0,1 অরবিটাল কয়টা? 3টা। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। আর সবাই লক্ষ্য করো, একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আমি রিপিট করছি, একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। L এর মান যখন 0 তখন m এর মান 0। m এর মান কয়টা? একটা। তাহলে অরবিটাল কয়টা? একটা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, এই কারণে আছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন। আমি রিপিট করছি, L এর মান যখন 0 তখন তাকে বলে S। তখন m এর মান একটা। m এর মান একটা মানে অরবিটাল একটা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, এই কারণে S এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। L এর মান 1 হলে তাকে বলে p। তখন m এর মান হচ্ছে 1 2 3। m এর মান 3টা, অরবিটাল 3টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 3টা অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন। L এর মান 1 হলে তাকে বলে p। তখন m এর মান 3টা। m এর মান 3টা মানে অরবিটাল 3টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 3টা অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, এই কারণে p তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন। L এর মান 2 হলে তাকে বলে d। তখন m এর মান হচ্ছে 1 2 3 4 5। L এর মান 2 হলে d, তখন m এর মান 5টা মানে অরবিটাল 5টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন। যেটা বলছিলাম, আমি আরেকবার বলছি যে m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে, আর একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। L = 2 হলে m এর মান হচ্ছে 1 2 3 4 5। এটা তো বলছিলাম। L এর মান 2 হলে তাকে বলে d। তখন m এর মান 5টি মানে অরবিটাল 5টি। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 5টি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন, এই কারণে d তে 10টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। d তে যে 10টা থাকবে নট লাইক সো, সর্বোচ্চ 10টা থাকতে পারে। L এর মান 3 হলে তাকে বলে f। তখন m এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। m এর মান 7টি অর্থাৎ অরবিটাল 7টি। একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 7টা অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন, এই কারণে f এ সর্বোচ্চ 14টি। পরবর্তী প্রজন্মের জন্য ইলেকট্রন বিন্যাস করতে করতে f যদি পূরণ হয়ে যায় তাহলে ইলেকট্রন যাবে g তে। আমাদের এখন পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে কোনোটাই ইলেকট্রন বিন্যাস করতে করতে f পূরণ করতে পারে নাই। যদি কখনো ভবিষ্যতে নতুন এমন কোন মৌল আবিষ্কৃত হয় যেটা ইলেকট্রন বিন্যাস করতে করতে f পূরণ করে ফেলে, তখন ইলেকট্রন যাবে g তে। L এর মান 4 হলে তাকে বলে g। তখন m এর মান 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। L এর মান 4 হলে তাকে বলে g। তখন m এর মান 7টা। একটা অরবিটালে L এর মান 4 হলে তাকে বলে g। তখন m এর মান 1 2 3 4 5 6 7 8 9। L এর মান 4 হলে তাকে বলে g। তখন m এর মান 9টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 9টা অরবিটালে সর্বোচ্চ 18টা ইলেকট্রন, এই কারণে g তে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। L এর মান 5 হলে তাকে বলে h।
তখন m এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 11। l এর মান 5 হলে তাকে বলে h, তখন m এর মান 11টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 11টা অরবিটালে সর্বোচ্চ 22টা ইলেকট্রন থাকতে পারে। l এর মান 5 হলে তাকে বলে h, তখন m এর মান 11টা। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 11টা অরবিটালে সর্বোচ্চ 22টা ইলেকট্রন। এখন সবাই লক্ষ্য করো, এখান থেকে আমরা শিখছি s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, p তে সর্বোচ্চ 6টা, d তে সর্বোচ্চ 10টা, f এ সর্বোচ্চ 14টা। কিভাবে? যে l এর মান 0 হলে m এর মান 0। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর মান একটা, অরবিটাল একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, এই কারণে s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন। l এর মান 1 হলে তাকে বলে p, তখন m এর মান 3টা। m এর মান 3টা মানে অরবিটাল 3টা, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে 3টা অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন, এই কারণে p তে সর্বোচ্চ 6টা। l এর মান 2 হলে তাকে বলে d, m এর মান 5টা, অরবিটাল 5টা, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, 5টা অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন। l এর মান 3 হলে তাকে f, তখন m এর মান হচ্ছে 7টা, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, 7টা অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন। একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে এই কথা বলি নাই, সর্বোচ্চ 2টা থাকতে পারে। তাহলে 7টা অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। এই কারণে s এ সর্বোচ্চ 2টা, p তে সর্বোচ্চ 6টা, d তে সর্বোচ্চ 10টা, f এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন। এই পর্যন্ত লিখলাম। লেখার পরে একটা চমৎকার প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই কাজের একটা প্রশ্ন। n is equal to 4, l is equal to 2, m is equal to +2, s is equal to +half। এটা একটা কোয়ান্টাম সংখ্যার সেট। প্রধান কোয়ান্টাম সংখ্যা n আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা l আছে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা s আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা s, 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম সংখ্যার এই সেটটা সঠিক না ভুল। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম সংখ্যার এই সেটটা সঠিক না ভুল। আমরা গ্রামার শিখব, কেন একটা সেট সঠিক হয় অথবা কেন একটা সেট ভুল হয়। লক্ষ্য করো সবাই, একটা সেট সঠিক না ভুল এটা বুঝতে হলে প্রথমে চেক করবা n এবং s। প্রথমে চেক করবা n এবং কি s। n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগে কোনো চিহ্ন নাই, ধনাত্মক, ডেফিনেটলি এটা পূর্ণ সংখ্যা। n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগে কোনো চিহ্ন নাই, ধনাত্মক, ডেফিনেটলি এটা পূর্ণ সংখ্যা, তার মানে n সঠিক। পরে চেক করবা s, শুরুতেই চেক করবা n এবং s। প্রথমে n পরে s। s এর মান হবে হয় +হাফ, না হলে -হাফ, তা না হলে +-হাফ, তিনটার যে কোনো একটা। এর বাইরে চতুর্থ কোনো ভ্যালু হবে না। s এর মান -1, -2 এরকম কিছু হবে না। তাহলে এখানে s সঠিক, s এর মান +হাফ। s এর মান +হাফ অথবা -হাফ অথবা +-হাফ, তিনটার যে কোনো একটা থাকলে সঠিক। তাহলে এই সেটটা সঠিক না ভুল বুঝতে হলে প্রথমে চেক করব n। n ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো চিহ্ন নাই, ধনাত্মক, আর ডেফিনেটলি এটা পূর্ণ সংখ্যা, তার মানে n সঠিক। পরে চেক করব s। s এর মান হবে হয় +হাফ, না হলে -হাফ, তা না হলে +-হাফ, তিনটার যে কোনো একটা। তাহলে s এর মান +হাফ, তাহলে s সঠিক। তাহলে শুরুতেই চেক করব n এবং s। n ধনাত্মক পূর্ণ সংখ্যা ওকে আছে,
এস এর মান হবে হয় প্লাস হাফ, না হলে মাইনাস হাফ, তা না হলে প্লাস মাইনাস হাফ, তিনটার যে কোনো একটা। এসও ঠিক আছে, একটু গ্যাপ রাখবা, 2 আঙ্গুল, তোমার খাতায় 2 আঙ্গুল পরিমাণ জায়গা গ্যাপ রাখবা। তোমার খাতায় এই যে কোয়ান্টাম সংখ্যা আছে এখান থেকে 2 আঙ্গুল, তোমার আঙ্গুলের ভাবে 2 আঙ্গুল জায়গা গ্যাপ রেখে স্টার চিহ্ন দিয়ে লিখো। এল নির্ভর করে এন এর উপর। এল কার উপর নির্ভর করে? এন এর উপর। এন এর মান 4 হলে এল এর মান হতে পারে 0, 1, 2, 3। আমি আবার বলছি, এল নির্ভর করে এন এর উপর। এন এর মান 4 হলে এল এর মান হতে পারে 0, 1, 2, 3। এল হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 4 হলে l এর মান হতে পারে 0 থেকে n-1 মানে 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, একেবারে শেষ পর্যন্ত চমৎকার করে পড়বে। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 4, l এর মান 0, 1, 2, n-1, 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 4 হলে l এর মান 0, 1, 2, 3। যে মানগুলো হতে পারে তার যে কোনো একটি থাকলেই এল সঠিক। যে মানগুলো হতে পারে তার যে কোনো একটি থাকলেই এল সঠিক। এন এর মান 4 হলে এল এর মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 4 হলে l এর মান 0, 1, 2, 3। যে মানগুলো হতে পারে তার যে কোনো একটি আছে, 2 আছে, তার মানে l সঠিক। যে মানগুলো হতে পারে তার যে কোনো একটা থাকলে l সঠিক। কোন মানগুলো হতে পারে? n এর মান 4 হলে l এর মান হতে পারে 0, 1, 2, 3। যে মানগুলো হতে পারে তার মধ্যে 2 আছে, এই জন্য l সঠিক। দেন এটা আরেকটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। m নির্ভর করে l এর যে মানটি m নির্ভর করে l এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। আমি রিপিট করছি, m কার উপর নির্ভর করে? m নির্ভর করে l এর যে মানটি দেয়া। m কিন্তু l এর উপর নির্ভর করে না। m নির্ভর করে l এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। m কিন্তু l এর উপর নির্ভর করে না। m নির্ভর করে l এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। l এর কোন মানটি দেয়া আছে? 2। l এর মান 2 হলে m এর মান হবে -l, মানে -2 থেকে শুরু করে 0 সহ, -2, -1, 0 সহ +l মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। m নির্ভর করে l এর উপর না, m নির্ভর করে l এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। l এর মান দেয়া আছে 2, তাহলে m এর মান হবে -l মানে -2 থেকে শুরু করে 0 সহ +l মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। যে মানগুলো হতে পারে তার যে কোনো একটি থাকলেই m সঠিক। যে মানগুলো হতে পারে তার যে কোনো একটি থাকলেই m সঠিক।
যে মানগুলো হতে পারে তার যে কোনো একটি থাকলেই এম সঠিক। লক্ষ্য করো, এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর মান দেওয়া আছে 2, তাহলে এম এর মান মাইনাস এল মানে -2 থেকে শুরু করে 0 সহ প্লাস এল মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এল এর মান 2 হলে এম এর মান -2 -1 0 +1 +2। যে মানগুলো হতে পারে, এই মানগুলো হতে পারে তার মধ্যে +2 আছে, এই কারণে এম সঠিক। চারটাই যেহেতু সঠিক, এই সেটটা সঠিক। বায়ের প্রতিশব্দ, সঠিকের প্রতিশব্দ হচ্ছে বাস্তব, বার একটা প্রতিশব্দ আছে অনুমোদনযোগ্য। তাহলে এই সেটটা সঠিক বা বাস্তব বা কি বলেছি, অনুমোদনযোগ্য। তাহলে এটা কোয়ান্টাম সংখ্যার সেট আমি লিখছি, লেখার পরে জিজ্ঞেস করছি সেটটা সঠিক না ভুল, বাস্তব না অবাস্তব, অনুমোদনযোগ্য নাকি অনুমোদনযোগ্য নয়। যাহা সঠিক তাহাই বাস্তব, তাহাই অনুমোদনযোগ্য, যাহা ভুল তাহাই অবাস্তব, তাহাই অনুমোদনযোগ্য নয়। এটা কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক না ভুল, এটা বুঝতে হলে প্রথমে দেখবা এন এবং এস। প্রথমে এন, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো চিহ্ন নাই, ধনাত্মক, ডেফিনেটলি পূর্ণ সংখ্যা, এন সঠিক। পরে দেখবা এস, এস এর মান হবে হয় প্লাস হাফ না হলে মাইনাস হাফ, তা না হলে প্লাস মাইনাস হাফ, এই তিনটার যে কোনো একটা। এস এর মান হবে হয় প্লাস হাফ না হলে মাইনাস হাফ অথবা প্লাস মাইনাস হাফ, এই তিনটার যে কোনো একটা হলেই এস সঠিক। না এস এর মান প্লাস হাফ, এই জন্য এস সঠিক। এল নির্ভর করে এন এর উপর, এন এর মান 4 হলে এল এর মান হবে 0 থেকে n-1 মানে 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এন এর মান 4 হলে এল এর মান হবে 0 1 2 3। এন এর মান 5 হলে এল এর মান 0 1 2 3 4। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা থাকলে, 0 1 2 3 এর মধ্যে 2 আছে, যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা থাকলে এল সঠিক। যে মানগুলা হতে পারে তার মধ্যে 2 আছে, এই জন্য এল সঠিক। এম নির্ভর করে এল এর উপর না, এখানে একটা বিশেষণ আছে। এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর কোন মানটি দেওয়া আছে 2, এম এর মান হবে মাইনাস এল মানে -2 -1 0 +1 প্লাস এল পর্যন্ত +2 পর্যন্ত। যে মানগুলা হতে পারে তার মধ্যে +2 আছে, যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটি থাকলে এম সঠিক। যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটি থাকলে এম সঠিক। চারটাই যেহেতু সঠিক, এই সেটটা সঠিক বা বাস্তব বা অনুমোদনযোগ্য। যে কোনো একটা ভুলের জন্য পুরা সেটটাই ভুল। আমরা আরেকটু প্র্যাকটিস করি। n is equal to 2, l is equal to 1, m is equal to 0, s is equal to -half। একটু ভেবে আমাকে জানাও, ভেবে নিজেরা প্র্যাকটিস করে আমাকে বলো এটা সঠিক না ভুল, বাস্তব না অবাস্তব, অনুমোদনযোগ্য নাকি অনুমোদনযোগ্য নয়। নিজেরা একটু ভেবে বলো। সবাই অত্যন্ত ধৈর্য সহকারে নিজেরা ট্রাই করে আমাকে বলো। আমি বিশ্বাস করি তোমরা সিদ্ধান্ত পেয়ে গেছো, তারপরে আমি তোমাদেরকে সহযোগিতা করছি। প্রথমে চেক করব এন এবং এস। এন সঠিক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক, ডেফিনেটলি পূর্ণ সংখ্যা। এস এর মান হবে হয় প্লাস হাফ না হলে মাইনাস হাফ, তা না হলে প্লাস মাইনাস হাফ, এই তিনটার যে কোনো একটা। এস এর মান -হাফ, তার মানে এস ও সঠিক। এল নির্ভর করে এন এর উপর, এন এর মান 2 হলে এল এর মান 0 1। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা আছে, এল সঠিক। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি থাকলে এল সঠিক।
এল নির্ভর করে এন এর উপর, এন এর মান 2, তাহলে এল এর মান হবে 0 1, 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এন এর মান 2, তাহলে এল এর মান হবে 0 1, যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা 1 আছে, এজন্য এল সঠিক। এম নির্ভর করে এল এর উপর না, এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর মান দেওয়া আছে 1, এম এর মান -l মানে -1 থেকে শুরু করে 0 সহ +l মানে +1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এম নির্ভর করে এল এর যে মানটি দেওয়া আছে শুধু তার উপর। এল এর মান 1, তাহলে এম এর মান হবে -1 0 +1। যে মানগুলা হতে পারে তার মধ্যে 0 আছে, তা এম সঠিক। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি থাকলেই এম সঠিক। চারটাই যেহেতু সঠিক, তাহলে এই সেটটা সঠিক বা বাস্তব বা অনুমোদনযোগ্য। চারটাই যেহেতু সঠিক, এই সেটটা সঠিক বা বাস্তব বা অনুমোদনযোগ্য। আমি আবার রিপিট করছি, একটা কোয়ান্টাম সংখ্যার সেট দিয়ে বলছে সেটটা সঠিক নাকি ভুল। প্রথমেই শুরুতেই চেক করব এন এবং এস। এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন সঠিক আছে। এস এর মান হবে তিনটার যে কোনো একটা, হয় +½ অথবা -½ অথবা +-½ যেহেতু এস -½ এস সঠিক। এল নির্ভর করে এন এর উপর, এন এর মান 2 হলে এল এর মান 0 1, 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এন এর মান 3 হলে এল এর মান 0 1 2। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি থাকলে এল সঠিক। এন এর মান 2 হলে এল এর মান হতে পারে 0 1, যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটা আছে, এই জন্য এল সঠিক। এম নির্ভর করে এল এর উপর না, এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর মান দেয়া আছে 1, এল এর মান 1 হলে এম এর মান -1 0 +1। যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটি থাকলে এম সঠিক। যে মানগুলা হতে পারে তার মধ্যে 0 আছে, তার মানে এম সঠিক। চারটাই যেহেতু সঠিক, এই সেটটা সঠিক বা বাস্তব বা অনুমোদন যোগ্য। আমরা প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা স্পেস চমৎকার করে ব্যবহার করি। n = 3, l = 1, m = +2, s = +½ আমাকে জানান দাও এটা সঠিক না ভুল। n = 3, l = 1, m = +2, s = +½ নিজেরা একটু চেষ্টা করে আমাকে জানান দাও এটা সঠিক না ভুল। লক্ষ্য করো, প্রথমেই চেক করব n এবং s। n সঠিক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। s সঠিক, s এর মান হবে হয় +½ না হলে -½ তা না হলে +-½ তিনটার যে কোনো একটা। s সঠিক। l নির্ভর করে n এর উপর, n এর মান 3 হলে l এর মান 0 1 2, 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 3, l এর মান 0 থেকে n-1 মানে 2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n এর মান 3 হলে l এর মান 0 1 2। যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটি 1 আছে, তাহলে l সঠিক। যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটি থাকলে এল সঠিক। যে মানগুলা হতে পারে তার মধ্যে 1 আছে, তাহলে এল সঠিক। এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে, এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। তাহলে এম নির্ভর করে এল এর উপর না, এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর মান দেওয়া আছে 1, তাহলে এম এর মান -1 0 +1। এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর মান 1, এম এর মান -l
মানে -1 থেকে শুরু করে 0 সহ প্লাস এল মানে +1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এল এর মান 1 হলে এম এর মান -1 0 +1। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি থাকলে এম সঠিক, যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি নাই তাহলে এম ভুল। এম নির্ভর করে এল এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। এল এর মান দেওয়া আছে 1, তাহলে এম এর মান -1 0 +1। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা থাকলে এম সঠিক, যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা নাই তাহলে এম ভুল। একটা ভুলের জন্য পুরা সেটটাই ভুল। তাহলে এই সেটটা হচ্ছে ভুল বা অবাস্তব বা এই জন্য সেটা ভুল বা অবাস্তব বা অনুমোদনযোগ্য নয়। প্রথমেই দেখবো এন এবং এস। এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন ঠিক আছে। এস এর মান হবে তিনটার যে কোনো একটা, হয় প্লাস হাফ, না হলে মাইনাস হাফ, তা না হলে প্লাস মাইনাস হাফ। এস সঠিক, প্লাস হাফ। এল নির্ভর করে এন এর উপর। এন এর মান 3, এল এর মান 0 1 2। যে মানগুলা হতে পারে তার মধ্যে যে কোনো একটা আছে, এল সঠিক। এম নির্ভর করে এল এর যে মানটি দেওয়া আছে শুধু তার উপর। এল এর মান দেওয়া আছে 1, এম এর মান হবে -1 0 +1। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটা নাই, এজন্য এম ভুল। একটি ভুলের জন্য পুরা সেটটাই ভুল। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি হলে এম সঠিক, যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি নাই তাহলে এম ভুল। একটি ভুলের জন্য পুরো সেটটাই ভুল। n is equal to 5, l is equal to 1, m is equal to -1, s is equal to -1। এই সেটটা সঠিক না ভুল? প্রথমেই দেখব n এবং s। n সঠিক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক, আর ডেফিনেটলি এটা পূর্ণ সংখ্যা। শুরুতে দেখব n এবং s। s ভুল। s এর মান হবে হয় প্লাস হাফ, না হলে মাইনাস হাফ, না হলে প্লাস মাইনাস হাফ। তিনটার যে কোনো একটা। s এর মান -হাফ, তার মানে ভুল। একটা ভুলের জন্য পুরা সেটটাই ভুল বা অবাস্তব বা অনুমোদনযোগ্য নয়। একটা ভুলের জন্য পুরা সেটটাই ভুল বা অবাস্তব বা অনুমোদনযোগ্য নয়। তাহলে শুরুতেই চেক করব n এবং s। n ধনাত্মক পূর্ণ সংখ্যা, s এর মান হবে তিনটার যে কোনো একটা, হয় প্লাস হাফ, না হলে মাইনাস হাফ, তা না হলে প্লাস মাইনাস হাফ। l নির্ভর করে n এর উপর, আর m নির্ভর করে l এর যে মানটি দেয়া আছে শুধু তার উপর। যে মানগুলা হতে পারে তার যে কোনো একটি থাকলেই সঠিক। অসম্ভব চমৎকার একটা টপিক নিয়ে এখন আলোচনা করব। এই সেটের অধীনে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে? কোশ্চেন ইজ দ্যাট
এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে? কয়টা থাকতে পারে? মনে মনে ইমাজিন করো, দেখো ভাইয়ের সাথে উত্তর মিলে কিনা। ভাই তোমাকে প্রতিটা বিষয়ের গ্রামার শিখিয়ে দিবে যে কিভাবে কিভাবে হলো। তা প্রশ্নটাকে লিখে নাও যে এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন রয়েছে। অ্যান্সারটা আমরা একটু পরে লিখবো, বুঝে লিখবো, অ্যান্সারটা একটু পরে লিখবো। সবাই প্রশ্নটা তুলে ফেলো যে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে। মনে মনে ইমাজিন করো যে কয়টা ইলেকট্রন থাকতে পারে। যেটা বলছিলাম, আমি ব্যাকগ্রাউন্ডে এসে আবার বলছি যে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমাকে ফলো করো, আমাকে লক্ষ্য করো যে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে। আমি গ্রামার শিখাই, লক্ষ্য করো সবাই। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। লক্ষ্য করো, ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে m এর প্রত্যেকটি মান। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে m এর প্রত্যেকটি মান। এখানে m এর মান কয়টা? +2, মানে একটা। হ্যাঁ, m এর মান 5টা হইতে পারতো। l এর মান 2 বলে m এর মান -2, -1, 0, +1, +2 হইতে পারতো, কিন্তু আছে কয়টা? একটা। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে m এর প্রত্যেকটি মান। এখানে m এর মান একটা, তার মানে অরবিটাল কয়টা? একটা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা, অর্থাৎ অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা, অর্থাৎ যতটি অরবিটাল ততটি ঘর। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা, অর্থাৎ যতটি অরবিটাল ততটি ঘর। বলছে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন আছে। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। জিজ্ঞেস করছে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন আছে। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা কে নির্দেশ করে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে m এর প্রত্যেকটি মান। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা। যেটা বলছিলাম যে ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। বলছে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে m এর প্রত্যেকটি মান। এখানে m এর মান একটা, m ইজ ইকুয়াল টু +2, তাহলে m এর মান কয়টা? একটা। তাহলে অরবিটাল কয়টা? একটা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা, অর্থাৎ যতটি অরবিটাল ততটি ঘর। m এর মান একটা, অরবিটাল একটা, তাহলে ঘর কয়টা? একটা। মনে রাখবা, +½ মানে প্রতি ঘরে একটি করে ইলেকট্রন।
প্লাস হাফ মানে একটি ইলেকট্রন না, প্লাস হাফ মানে প্রতি ঘরে একটি করে ইলেকট্রন, অর্থাৎ যত ঘর ততটি ইলেকট্রন। মাইনাস হাফ মানেও তাই, মাইনাস হাফ মানে প্রতি ঘরে একটি করে ইলেকট্রন, অর্থাৎ যত ঘর ততটি ইলেকট্রন। আর প্লাস মাইনাস হাফ মানে প্রতি ঘরে দুইটি করে ইলেকট্রন, অর্থাৎ যত ঘর দ্বিগুণ ইলেকট্রন। প্লাস হাফ মানে প্রতি ঘরে একটি করে ইলেকট্রন, মাইনাস হাফ মানেও প্রতি ঘরে একটি করে ইলেকট্রন, প্লাস মাইনাস হাফ মানে প্রতি ঘরে দুইটি করে ইলেকট্রন। আমি আবার রিপিট করছি, প্লাস হাফ মানে প্রতি ঘরে একটি করে ইলেকট্রন, মাইনাস হাফ মানে প্রতি ঘরে একটি করে ইলেকট্রন, প্লাস মাইনাস হাফ মানে প্রতি ঘরে দুইটি করে ইলেকট্রন। লক্ষ্য করো সবাই, মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্লাস হাফ মানে একটি ইলেকট্রন না, প্রতি ঘরে একটি করে ইলেকট্রন। ধরো আমার কাছে 5 ঘর, প্লাস হাফ প্রতি ঘরে একটি করে 5টি ইলেকট্রন। আমার কাছে 5 ঘর, মাইনাস হাফ প্রতি ঘরে একটি করে 5টি ইলেকট্রন। আমার কাছে 5 ঘর, প্লাস মাইনাস হাফ প্রতি ঘরে দুইটি করে, 5 ঘরে 10টি ইলেকট্রন। ধরো ঘর আছে 7টা, প্লাস হাফ প্রতি ঘরে একটি করে, 7 ঘরে 7টি ইলেকট্রন। মাইনাস হাফ প্রতি ঘরে একটি করে, 7 ঘরে 7টি ইলেকট্রন। প্লাস মাইনাস হাফ প্রতি ঘরে দুইটি করে, 7 ঘরে 14টি ইলেকট্রন। প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, মাইনাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, প্লাস মাইনাস হাফ যত ঘর তার দ্বিগুণ ইলেকট্রন। এখন লক্ষ্য করো, ইলেকট্রন সংখ্যা এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন রয়েছে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এখানে এম এর মান একটা, তাহলে অরবিটাল কয়টা? একটা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা। এম এর মান একটা, অরবিটাল একটা, তাহলে ঘর কয়টা? একটা। প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, প্লাস হাফ এক ঘরে একটা ইলেকট্রন। তাহলে এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো, এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন আছে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এখানে এম এর মান একটা, অর্থাৎ অরবিটাল একটা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা, তার মানে ঘর কয়টা? একটা। প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, তাহলে এক ঘর একটি ইলেকট্রন। আমি আবার রিপিট করছি, এই সেটের অধীনে কয়টি ইলেকট্রন আছে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এখানে এম এর মান একটা, অরবিটাল একটা, তাহলে ঘর কয়টা? একটা। প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, এক ঘরে একটা ইলেকট্রন। লক্ষ্য করো, এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন?
ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 2টা, অরবিটাল 2টা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা, তাহলে ঘর কয়টা? 2টা, প্লাস হাফ 2 ঘরে 2টা ইলেকট্রন। এবার লিখতে হবে না, এগুলা মৌখিক। এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন? 3টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 3টা, অরবিটাল 3টা, তাহলে ঘর কয়টা? 3টা, প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, 3 ঘরে 3টা ইলেকট্রন। এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন? ইলেকট্রন 4টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এখানে এম এর মান 1 2 3 4টা, তাহলে অরবিটাল 4টা, ঘর 4টা, প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, তাহলে 4 ঘরে কয়টা ইলেকট্রন? 4টা। এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন? 5টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এখানে এম এর মান 5টা, অরবিটাল 5টা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘর সংখ্যা। ঘর কয়টা? 5টা, প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, তাহলে 5 ঘরে 5টা ইলেকট্রন। লক্ষ্য করো, আমাকে সহযোগিতা করো, বলো এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন? 10টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 5টা, অরবিটাল 5টা, ঘর 5টা, প্লাস মাইনাস হাফ যত ঘর দ্বিগুণ ইলেকট্রন, তাহলে 5 ঘর কয়টা ইলেকট্রন? 10টা। এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন? 8টা। এই সেটের অধীনে 6টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হবে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 3টা, অরবিটাল 3টা, ঘর 3টা, প্লাস মাইনাস হাফ যত ঘর দ্বিগুণ ইলেকট্রন, 3 ঘর 6টা ইলেকট্রন। এই সেটের অধীনে 4টা। এই সেটের অধীনে 2টা। এই সেটের অধীনে 2টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 2টা, অরবিটাল 2টা, ঘর 2টা, মাইনাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, তাহলে 2 ঘরে 2টা ইলেকট্রন। এই সেটের অধীনে কয়টা ইলেকট্রন? 2টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 2টা, অরবিটাল 2টা, ঘর 2টা, প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, 2 ঘরে 2টি ইলেকট্রন। এই সেটের অধীনে 4টা। এই সেটের অধীনে 2টা। এই সেটের অধীনে 1টা। কিভাবে? ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 1টা, প্লাস 2, অরবিটাল 1টা, ঘর 1টা, প্লাস হাফ যত ঘর ততটি ইলেকট্রন, তাহলে 1 ঘরে 1টা ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা জানতে হলে আগে জানতে হয় অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্দেশ করে এম এর প্রত্যেকটি মান। এম এর মান 1টা, অরবিটাল 1টা, ঘর 1টা,
প্লাস হাফ, যত ঘর ততটি ইলেকট্রন। ওকে, আমাদের একটা পর্যায় শেষ হয়েছে। একেবারে যে পৃষ্ঠাতে খাতায় তুমি আছো এই পৃষ্ঠা ছেড়ে দিয়ে একেবারে নতুন একটা পৃষ্ঠায় গিয়ে লিখো S, P, D, SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং নির্দিষ্ট। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। S থাকলে L is equal to 0, P থাকলে L is equal to 1, D থাকলে L is equal to 2, F থাকলে L is equal to 3। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। সবাই মন দিয়ে লক্ষ্য করো। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। S থাকলে L এর মান 0, P থাকলে L এর মান 1, D থাকলে L এর মান 2, F থাকলে L এর মান 3। ধরো লিখলাম চতুর্থ শক্তি স্তর n is equal to 4, L এর মান 0 থেকে n-1 মানে 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। চতুর্থ শক্তি স্তর n is equal to 4, L এর মান 0, 1, 2, 3। কিন্তু যদি বলি 4D n is equal to 4, যেহেতু D উল্লেখ আছে L এর মান একটি, D থাকলে L এর মান 2। ধরো বললাম 4S n is equal to 4, S থাকলে L এর মান 0। ধরো বললাম 4F n is equal to 4, যেহেতু F আছে L এর মান 3। ধরো বললাম 4P n is equal to 4, যেহেতু P আছে L এর মান 1। ধরো 3P n is equal to 3, L is equal to 1। ধরো বললাম 2P n is equal to 2, L এর মান 1। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। D থাকলে S থাকলে L এর মান 0, P থাকলে L এর মান 1, D থাকলে L এর মান 2, F থাকলে L এর মান 3। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। ধরো 50P, কত P বলেছি? 50P, n is equal to 50, যেহেতু P আছে L এর মান 1। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। S থাকলে L এর মান 0, P থাকলে L এর মান 1, D থাকলে L এর মান 2, F থাকলে L এর মান 3। চতুর্থ শক্তি স্তর n is equal to 4, L এর মান 0 থেকে n-1 মানে 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। n is equal to 4, L এর মান 0, 1, 2, 3। কিন্তু 4D n is equal to 4, যেহেতু D আছে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। কত? 2। S আছে L এর মান 0, F আছে L এর মান 3, P আছে L এর মান 1। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। 10D n is equal to 10, যেহেতু D আছে L এর মান 2। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা নির্দিষ্ট। SPDF উল্লেখ থাকলে L এর মান একটি এবং তা কি বলেছি? নির্দিষ্ট। S থাকলে L এর মান 0, P থাকলে L এর মান 1, D থাকলে L এর মান 2, F থাকলে L এর মান 3।
আমি ক্লাসের শুরুতেই বলছি যে গুণগত রসায়নের এইচএসসি এর পড়া এবং ভর্তি পরীক্ষার পড়া প্রায় সেম, বাট এর পরবর্তী যে অধ্যায়টা আমরা শুরু করব পরিমাণগত রসায়ন, সে অধ্যায়ে ভর্তি পরীক্ষার পড়া এবং এইচএসসি পড়া টোটালি ডিফারেন্ট। শুধু গুণগত রসায়নটাই এইচএসসি এবং ভর্তি পরীক্ষার মিল আছে, এছাড়া সকল চ্যাপ্টার ভর্তি পরীক্ষার জন্য নতুন পড়া। এখন টপিকের নাম হচ্ছে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। লক্ষ্য করো, টপিকটার নাম বলেছি অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ক, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা উপস্তর বা এল এর মান থেকে। টপিকটার নাম হচ্ছে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ক, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা উপস্তর বা এল এর মান থেকে। অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1, ইলেকট্রন হচ্ছে 2 × 12+1। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা উপস্তর বা এল এর মান থেকে অরবিটাল সংখ্যা 12+1, ইলেকট্রন সংখ্যা 2 × 12+1। বিষয়টা হচ্ছে এরকম, ধরো 3D n = 3, যেহেতু ডি উল্লেখ আছে, এল এর মান নির্দিষ্ট 2। অরবিটাল সংখ্যা হচ্ছে 2 × এল এর মান 2+1, অরবিটাল 5টি। ইলেকট্রন 10টি। 3D n = 3, যেহেতু ডি উল্লেখ আছে, এল এর মান 2, অরবিটাল হচ্ছে 5টি, ইলেকট্রন 10টি। যদি বলতাম 3p n = 3, l = 1, sp df উল্লেখ থাকলে এল এর মান 1টি এবং তা নির্দিষ্ট, s থাকলে এল এর মান 0, p থাকলে এল এর মান 1, d থাকলে এল এর মান 2, আর f থাকলে এল এর মান 3। যেহেতু 3p n = 3, যেহেতু p উল্লেখ আছে, এল এর মান 1। অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1, অরবিটাল হচ্ছে 3টি, ইলেকট্রন সংখ্যা 2 × 12+1, ইলেকট্রন হচ্ছে 6টি। sp-df উল্লেখ থাকলে এল এর মান 1টি এবং তা নির্দিষ্ট, s থাকলে এল এর মান 0, p থাকলে এল এর মান 1, d থাকলে এল এর মান 2, f থাকলে এল এর মান 3। আর এল এর মান থেকে অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12+1। 3D n = 3, যেহেতু ডি উল্লেখ আছে, এল এর মান 2, অরবিটাল 2 × 2+1, 5টি, ইলেকট্রন 10টি। 3p n = 3,
যেহেতু পি উল্লেখ আছে এল এর মান 1, অরবিটাল 2 একে 2 আর 1 3টি, ইলেকট্রন তার দ্বিগুণ 6টি। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর বা উপস্তর বা এল এর মান থেকে অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1, ইলেকট্রন সংখ্যা 2 × 2l+1। 3d n is equal to 3, এল এর মান 2, অরবিটাল 5টা, ইলেকট্রন 10টা। 3p n is equal to 3, যেহেতু p আছে এল এর মান 1, অরবিটাল 3টা, ইলেকট্রন 6টা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সম্ভব হলে তুলে ফেলো, সম্ভব না তুলে ফেলা উচিত, আমরা যথেষ্ট সময় পাচ্ছি। নেক্সট, এটা একটা সামারি। SPDF উল্লেখ থাকলে অরবিটাল সংখ্যা এবং SPDF উল্লেখ থাকলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট। S থাকলে অরবিটাল একটি, ইলেকট্রন 2টি। P থাকলে অরবিটাল 3টি, ইলেকট্রন 6টি। D থাকলে অরবিটাল 5টি, ইলেকট্রন 10টি। F থাকলে অরবিটাল 7টি, ইলেকট্রন 14টি। SPDF উল্লেখ থাকলে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট। S থাকলে অরবিটাল 1টি, ইলেকট্রন 2টি। P থাকলে অরবিটাল 3টি, ইলেকট্রন 6টি। D থাকলে অরবিটাল 5টি, ইলেকট্রন 10টি। আমি রিপিট করছি, SPDF উল্লেখ থাকলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট। S থাকলে অরবিটাল 1টি, ইলেকট্রন 2টি। P থাকলে অরবিটাল 3টি, ইলেকট্রন 6টি। D থাকলে অরবিটাল 5টি, ইলেকট্রন 10টি। F থাকলে অরবিটাল 7টি, ইলেকট্রন 14টি। আমি রিপিট করছি, S থাকলে অরবিটাল 1টি, ইলেকট্রন 2টি। P থাকলে অরবিটাল 3টি, ইলেকট্রন 6টি। D থাকলে অরবিটাল 5টি, ইলেকট্রন 10টি। F থাকলে অরবিটাল 7টি, ইলেকট্রন 14টি। রিপিটেড, SPDF উল্লেখ থাকলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট। S থাকলে অরবিটাল 1টি, ইলেকট্রন 2টি। P থাকলে অরবিটাল 3টি, ইলেকট্রন 6টি। D থাকলে অরবিটাল 5টি, ইলেকট্রন 10টি। F থাকলে অরবিটাল 7টি, ইলেকট্রন 14টি। বিষয়টা হচ্ছে এরকম, ধরো লিখলাম 4p 4s, 3p 3s, 3d 4d, 2s 2p, আর ধরো লিখলাম 4f। অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা। P থাকলে অরবিটাল 3টা, ইলেকট্রন 6টা। S থাকলে অরবিটাল 1টা, ইলেকট্রন 2টা। যতর P মন চাই ততর P হোক। P থাকলে অরবিটাল 3টা, ইলেকট্রন 6টা। S থাকলে অরবিটাল 1টা, ইলেকট্রন 2টা। D থাকলে অরবিটাল 5টা, ইলেকট্রন 10টা। যতর D মন চাই ততর D থাকুক, অরবিটাল 5টা, ইলেকট্রন 10টা। S থাকলে অরবিটাল 1টা, ইলেকট্রন 2টা। P থাকলে অরবিটাল 3টা, ইলেকট্রন 6টা। F থাকলে অরবিটাল 7টা, ইলেকট্রন 14টা। SPDF উল্লেখ থাকলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা শুধুমাত্র SPDF এর উপর নির্ভরশীল।
এসপিডিএফ উল্লেখ থাকলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট। এস থাকলে অরবিটাল একটা, ইলেকট্রন দুইটা। পি থাকলে অরবিটাল তিনটা, ইলেকট্রন ছয়টা। ডি থাকলে অরবিটাল পাঁচটা, ইলেকট্রন 10টা। এফ থাকলে অরবিটাল 7টা, ইলেকট্রন 14টা। যত রেস মন চায় তত রেস হোক, অরবিটাল একটা, ইলেকট্রন দুইটা। যত পি মন চায় তত পি হোক, অরবিটাল তিনটা, ইলেকট্রন 6টা। যত ডি মন চায় তত ডি হোক, অরবিটাল 5টা, ইলেকট্রন 10টা। যত রেফ মন চায় তত রেফ হোক, অরবিটাল 7টা, ইলেকট্রন 14টা। আমি ক্লাসে যেগুলা লিখে দিচ্ছি, যেগুলা পড়াচ্ছি, প্রত্যেকটা আবার নোট আকারে গ্রুপে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখবা। আমরা যে টপিকটা শিখছিলাম সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। খ, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা এন এর মান থেকে অরবিটাল সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা এন এর মান থেকে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। লক্ষ্য করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা এন এর মান থেকে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমি রিপিট করছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা এন এর মান থেকে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে ইলেকট্রন পরিভ্রমণ করে। এই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট বা শেল। এটা হচ্ছে কে শেল, এটা হচ্ছে এল শেল, এটা এম শেল, এটা এন শেল। যেটা বলছিলাম, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, কক্ষপথগুলোকে বলা হয় অরবিট বা শেল। কে শেল, এল শেল, এম শেল, এন শেল। মনে রাখবা, কে শেল n = 1 মানে প্রথম শক্তি স্তর। এল শেল n = 2 মানে দ্বিতীয় শক্তি স্তর। এম শেল n = 3 মানে তৃতীয় শক্তি স্তর। এন শেল n = 4 মানে চতুর্থ শক্তি স্তর। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বা অরবিট বা শেল বা এন এর মান থেকে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয়। কে শেল প্রথম শক্তি স্তর n = 1, এল শেল n = 2, এম শেল n = 3, এন শেল n = 4। এখন সবাই লক্ষ্য করো,
ধরো কোশ্চেন রিটেনের জন্য কোশ্চেন দিল, আগে রিটেনটা দিয়ে পরে তোমাকে আমি এমসিকিউ এর জন্য শর্টকাটটা শেখাবো। ধরো বললো চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কয়টি চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কয়টি ইলেকট্রন সম্ভব। চতুর্থ শক্তি স্তর n = 4, l এর মান 0 1 2 3, l এর মান 0 হলে m এর মান 0, 1 হলে -1 0 +1, 2 হলে -2 -1 0 +1 +2, আর 3 হলে -2 -1 0 +1 +2 +3। চতুর্থ শক্তি স্তর n = 4, l এর মান হচ্ছে 0 1 2 3, l এর মান 0 হলে m এর মান 0, 1 হলে m এর মান -1 0 +1, 2 হলে -l মানে -2 থেকে শুরু করে 0 সহ +2, -2 -1 0 +1 +2, 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3। লক্ষ্য করো m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। এখানে m এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে m এর মান = 16টি, অর্থাৎ অরবিটাল = 16টি। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে, m এর মান 16টি অর্থাৎ অরবিটাল 16টি। সুতরাং ইলেকট্রন সংখ্যা একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তাহলে সর্বোচ্চ 16টা অরবিটালে সর্বোচ্চ 32টি ইলেকট্রন। চতুর্থ শক্তি স্তরে কয়টি অরবিটাল এবং কয়টি ইলেকট্রন সম্ভব। n = 4, l এর মান হচ্ছে 0 1 2 3, l এর মান 0 হলে m এর মান 0, 1 হলে -1 0 +1, 2 হলে -2 -1 0 +1 +2, 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। এখানে m এর মান 16টি, অরবিটাল 16টি, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, 16টা অরবিটালে সর্বোচ্চ 32টা ইলেকট্রন। চতুর্থ শক্তি স্তরে কয়টা অরবিটাল? 16টা। কয়টা ইলেকট্রন? 32টা। আরেকটু ধরো পরের প্রশ্ন করলাম, m শেলে কয়টি অরবিটাল এবং কয়টি ইলেকট্রন সম্ভব। প্রশ্নটা লিখে ফেলো। m শেলে কয়টি অরবিটাল এবং কয়টি ইলেকট্রন সম্ভব। k শেল n = 1, l শেল n = 2, m শেল n = 3। l এর মান হবে 0 1 2, l এর মান 0 হলে m এর মান 0, 1 হলে -l থেকে শুরু করে 0 সহ +l মানে +1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, 2 হলে -l থেকে শুরু করে 0 সহ +l মানে +2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। m এর মান 1 2 3 4 5 6 7 8 9, m এর মান 9টি, অরবিটাল 9টি, ইলেকট্রন তার দ্বিগুণ 18টি।
রিটেন পার্টের জন্য এই পর্যন্ত এম এর প্রত্যেকটি মান একটি করে কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। এম এর মান 9টি, অরবিটাল 9টি, ইলেকট্রন 9 দুগুণে 18টি। এখন ফর এমসিকিউ শর্টকাট, শুধু n এর মান, জানা থাকলে অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু n স্কয়ার, ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 2n স্কয়ার। ফর এমসিকিউ শর্টকাট, শুধু n এর মান জানা থাকলে অরবিটাল সংখ্যা n স্কয়ার, ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার। একটু লিখে নাও। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। বামেরটা হচ্ছে রিটেন আর দাগের ডানেরটা হচ্ছে এমসিকিউ শর্টকাট। শুধু n এর মান জানা থাকলে অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার। n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। n মানে কি কোয়ান্টাম সংখ্যা? প্রধান কোয়ান্টাম সংখ্যা। ধরো তৃতীয় শক্তি স্তর, n is equal to 3, orbital is equal to 3 square, 9টি শর্টকাট। ইলেকট্রন 2 into 3 স্কয়ার, 18টি। অরবিটাল হচ্ছে n স্কয়ার, ইলেকট্রন হচ্ছে 2n স্কয়ার, 2 into 3 স্কয়ার। তৃতীয় শক্তি স্তর n is equal to 3, অরবিটাল 3 স্কয়ার, 9টি, ইলেকট্রন 2 into 3 স্কয়ার, 18টি। ধরো লিখলাম চতুর্থ শক্তি স্তর n is equal to 4, orbital is equal to 4 square, 16টি, ইলেকট্রন 2 into 4 square, 32টি। ধরো লিখলাম দ্বিতীয় শক্তি স্তর, এখানে এটা হচ্ছে কে শেল, এটা হচ্ছে এম শেল, এটা হচ্ছে এন শেল, এটা হচ্ছে এল শেল। দ্বিতীয় শক্তি স্তর n is equal to 2, orbital is equal to 2 square is equal to 4টি, ইলেকট্রন is equal to 2 into 2 square, 8টি। ফাইনালি কে শেল, প্রথম শক্তি স্তর, কে শেল n is equal to 1, orbital is equal to 1 square, 1টি। 1 square মানে 2 না, 1 square মানে 1, ইলেকট্রন is equal to 2 into 1 square, 2টি। শুধু n এর মান জানা থাকলে অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার। তৃতীয় শক্তি স্তর n is equal to 3, অরবিটাল 9টি, ইলেকট্রন 2 into 3 স্কয়ার, 18টি। চতুর্থ শক্তি স্তর অরবিটাল 4 স্কয়ার, 16টি, ইলেকট্রন 2 into 4 স্কয়ার, 32টি।
দ্বিতীয় শক্তি স্তর n is equal to 2, অরবিটাল 2 স্কয়ার 4টি, ইলেকট্রন 4 দুগুণে 8টি। প্রথম শক্তি স্তর k শেল n is equal to 1, অরবিটাল 1 স্কয়ার 1টি, ইলেকট্রন 2 into 1 স্কয়ার 2টি। n এর মান জানা থাকলে অরবিটাল সংখ্যা n স্কয়ার, ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার। আরেকটা জিনিস মনে রাখবা, অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছি, অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু কি? স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমি আবার লিখেও দিচ্ছি। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। বিষয়টা কেমন? তৃতীয় শক্তি স্তর n is equal to 3, অরবিটাল 3 স্কয়ার 9টি, তাহলে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 9টি। চতুর্থ শক্তি স্তর n is equal to 4, অরবিটাল 4 স্কয়ার 16টি, তাহলে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 16টি। দ্বিতীয় শক্তি স্তর n is equal to 2, অরবিটাল 2 স্কয়ার 4টি, তাহলে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 4টি। প্রথম শক্তি স্তর n is equal to 1, অরবিটাল 1টি, তাহলে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 1টি। অরবিটাল যতটি, স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ততটি। ফাইনালি অরবিটাল সংখ্যা নট ইজ ইকুয়াল টু উপস্তর সংখ্যা। মনে রাখবা, m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। অরবিটাল সংখ্যা ইজ ইকুয়াল টু স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল সংখ্যা 9টা হলে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 9টা। আর অরবিটাল সংখ্যা নট ইজ ইকুয়াল টু উপস্তর সংখ্যা। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে, l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। m এর প্রত্যেকটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে, l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। সবাই লক্ষ্য করো। তৃতীয় শক্তি স্তর n is equal to 3, অরবিটাল ইজ ইকুয়াল টু n স্কয়ার 3 স্কয়ার মানে 9টি। n ইজ ইকুয়াল টু 3 হলে l এর মান হচ্ছে 0 1 2, 0 হলে s, 1 হলে p, 2 হলে d। l এর মান 1 2 3টা, l এর মান 1, যে l এর মান 1টা 2টা 3টা, অর্থাৎ উপস্তর ইজ ইকুয়াল টু 3টি, 3s 3p 3d। অরবিটাল হচ্ছে n স্কয়ার 9টি, আর l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। l এর মান 1 2 3টা, উপস্তর 3টা।
অরবিটাল 9টা, উপস্তর 3টা। তুলে ফেলো। অরবিটাল সংখ্যা আর উপস্তর সংখ্যা সেম না। n is equal to 3, অরবিটাল 3 স্কয়ার 9টা, তার মানে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 9টা। অরবিটাল 9টা, তার মানে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 9টা। অরবিটাল সংখ্যা নট ইজ ইকুয়াল টু উপস্তর সংখ্যা। n এর মান 3 হলে l এর মান 0 1 2। l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। এখানে l এর মান হচ্ছে 1 2 3। l এর মান 3টা, উপস্তর 3টা, 3s 3p 3d। l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। শেষ এক্সাম্পল, আজকের ক্লাসে আর কোনো এক্সাম্পল দিব না, এখানেই থেমে যাব। n is equal to 4, অরবিটাল সংখ্যা is equal to 4 স্কয়ার is equal to 16টি। n is equal to 4 হলে l এর মান হচ্ছে 0 1 2 3। 0 থেকে n-1 মানে 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। l এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। অরবিটাল সংখ্যা 4 স্কয়ার 16টা, অরবিটাল 16টা, তার মানে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাও 16টা। আর অরবিটাল সংখ্যা ইজ নট ইজ ইকুয়াল টু উপস্তর সংখ্যা। l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। l এর মান 1 2 3 4। উপস্তর কয়টা? 4টা। কি কি? 4s 4p 4d আর লাস্টে হচ্ছে 4f। অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। অরবিটাল সংখ্যা কি? n স্কয়ার। n এর মান 4, অরবিটাল 16টা, তার মানে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাও 16টা। অরবিটাল সংখ্যা ইজ নট ইজ ইকুয়াল টু উপস্তর সংখ্যা। l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। n ইজ ইকুয়াল টু 4, অরবিটাল 16টা, মানে স্বীকৃত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 16টা। আর l এর প্রত্যেকটি মান একটি করে উপস্তর নির্দেশ করে। l এর মান 3 4, l এর মান 1 2 3 4টা, l এর মান 4টা, এই কারণে উপস্তর 4টা। কি কি? 4s 4p 4d 4f। তাহলে অরবিটাল আর উপস্তর এক জিনিস না। এখন আমি মুখে বলে দিচ্ছি, ক্লাস নোটেও লিখে দিব। 3টা জিনিস, এটা তোমাদের কাজ। আগামী ক্লাসে এই 3টা তোমরা নিজেরা কমপ্লিট করে রাখবা। অরবিট, অরবিটাল আর হচ্ছে নোড। এই 3টার সংজ্ঞা আমি ক্লাস নোটে লিখে দিব, পাশাপাশি তোমরা নিজেরাও খুঁজে বের করার চেষ্টা করবা। 3টা সংজ্ঞা: অরবিট, অরবিটাল, নোড। আগামী ক্লাসে অবশ্যই 3টা সংজ্ঞা সম্পর্কে আমি কথা বলবো, এমনকি আজকের ক্লাসের নোটের মধ্যে সংজ্ঞা 3টা আমি লিখে দিব, তোমরা নিজেরা একটু আয়ত্ত করার চেষ্টা করবা। আজকে এই পর্যন্তই। ক্লাসের শুরুতে বলেছিলাম যে গুণগত রসায়ন এইচএসসির সাথে যথেষ্ট মিল আছে বিধায় এটা দিয়ে শুরু করছি। অন্যান্য চ্যাপ্টারগুলা ভর্তি পরীক্ষার পড়ার সাথে এইচএসসির পড়ার মিল নেই এবং অনেক নতুন নতুন জিনিসপত্র আসবে। শুরুতেই যেন তোমরা বিভ্রান্ত না হও, এবং এই জন্য আমরা এমন একটা অধ্যায় দিয়ে শুরু করেছি যেটার সাথে এইচএসসির যথেষ্ট মিল আছে। প্রত্যেকে দিনের পড়াটা দিনে শেষ করবা। যে কোনো সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার অফিসে দেখা করে প্রবলেম অবশ্যই সলভ করে নিবা। আমি অবশ্যই এই অধ্যায়টা শেষ হওয়ার সাথে সাথে এই অধ্যায়টা দাগিয়ে দিব এবং একই সাথে এই অধ্যায়ের প্র্যাকটিস করার জন্য ভর্তি পরীক্ষার উপযোগী শীট দিয়ে দিব। আমার ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রি বই লাগবে, হাজারি স্যারের প্রথম পত্র এবং হাজারি স্যারের দ্বিতীয় পত্র। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।